চারপাশে জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এক অদ্ভুত রহস্যময় ছোট শহর। ভুলক্রমে কেউ একবার এই শহরে আসলে সেই শহরের গোলকধাঁধার মধ্যে আটকে যায় আর কখনোই সেই শহরের গোলকধাঁধা থেকে বের হতে পারে না। এখানে আরও একটা বিপদ রয়েছে। সন্ধ্যা নামলেই একদল পিশাচ মানুষের রূপ ধারণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরা প্রিয় মানুষের রূপ ধারণ করে, মানুষকে তাদের কথার ছলে বশীভূত করে ফেলে। এরপর মানুষদের উপর খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে পুরো দেহ ছিন্নভিন্ন করে দেয়। সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও নেই কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গা। আসুন এরকমই একটা অদ্ভুত শহরের এবং সেখানকার বাসিন্দাদের ভয়াবহ জীবন ধারণের গল্প শুনে আসি। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই ঘন্টা বাজিয়ে সবাইকে বাড়ি ফিরতে অ্যালার্ট করে দিচ্ছিল এখানকার শেরিফ বয়েড স্টিভেন্স। শেরিফ বলতে মূলত সরকারি কর্মকর্তা বা অভিভাবককে বোঝায়। বয়েড স্টিভেন্স এখানকার অভিভাবক। তিনি সবার সিকিউরিটি এবং সেফটির খেয়াল রাখেন। এই শহরটা হলো একটা অদ্ভুত এবং রহস্যময় শহর। এই শহরে বসবাসকারী কেউ ইচ্ছে করে এখানে আসেনি, বরং পথ ভুলে মানুষ এই শহরে চলে আসে এবং একটা গোলকধাঁধার মাঝে আটকে পড়ে। একবার কেউ এখানে চলে এলে বাকিটা জীবন সে আর এই শহর থেকে বের হতে পারে না। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা রয়েছে তা হলো সন্ধ্যা নামলেই একদল পিশাচ মানুষের রূপ ধারণ করে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। তারা মানুষকে বাইরে পেলেই আক্রমণ করে এবং খেয়ে বডিটা ছিন্নভিন্ন করে ফেলে। আর এই জন্যই স্টিভেন্স রোজ সন্ধ্যার আগে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আবার বাড়ি ফিরেও যে স্বস্তি আছে তা কিন্তু না। এখানে প্রতিটা বাড়ির দরজায় একটা বিশেষ পাথর ঝোলানো আছে। এই পাথরটা রক্ষা কবচের কাজ করে। এটা থাকলে পিশাচগুলো আর ভেতরে ঢুকতে পারে না। কিন্তু কেউ যদি ভুলক্রমে ঘরের জানালা বা দরজা রাতের বেলা খোলা রাখে তাহলে এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পিশাচেরা সেই বাড়ির মানুষের উপরে আক্রমণ করে। যাই হোক, সন্ধ্যার আগে সবাই বাড়ি ফিরলেও ফ্রাঙ্ক নামের একজন বারে অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। বার ম্যানেজার তাকে ডেকেও তুলতে পারে না, ফলে সে বারের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায়। এদিকে ফ্রাঙ্কের স্ত্রী এবং মেয়ে তার জন্য অপেক্ষা করেও যখন সে না ফেরে তখন তারা দরজা জানালা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রাতে ফ্রাঙ্কের স্ত্রী দরজায় ঝোলানো পাথরটা ঠিক আছে কিনা চেক করে দেখে। রাতে যখন তারা শুতে যাবে তখন ফ্রাঙ্কের মেয়ে মেগান জানালার বাইরে থেকে তার দাদির ডাক শুনতে পায়। বাচ্চা অবুঝ মেয়ে কিছু না বুঝেই জানালার পর্দা সরিয়ে দেয় আর দেখে তার দাদির মতো দেখতে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আদতে এটা পিশাচ ছিল। সে মেগানের দাদির রূপ ধরে এসেছে। মেগানের মা যতক্ষণে ঘটনা টের পায় ততক্ষণে মেগান জানালা খুলে দেয় আর পিশাচটা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরে সে বাড়ির সামনে অনেক মানুষ দেখে হকচকিয়ে যায়। তখন স্টিভেন্স বেরিয়ে এসে ফ্রাঙ্ককে গালাগাল এবং মারধর করতে শুরু করে। সে ফ্রাঙ্কের কলার চেপে ভেতরে নিয়ে যায় এবং স্ত্রী সন্তানের বীভৎস লাশ দেখায়। স্টিভেন্স এর জন্য ফ্রাঙ্ককেই দায়ী করে। তার কেয়ারলেসের কারণেই তার ফ্যামিলিকে হারাতে হলো। স্টিভেন্স ডেপুটি শেরিফ কেনিকে নির্দেশ দেয় ফ্রাঙ্ককে গ্রেপ্তার করার জন্য। পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে। এরপর স্টিভেন্স ফ্রাঙ্কের বাড়ির পাথরটা তুলে নিয়ে বেরিয়ে যায়। এদিকে ম্যাথিউস ফ্যামিলির জিম ম্যাথিউস তার স্ত্রী তাবিথা, মেয়ে জুলি এবং ছেলে ইথানকে নিয়ে একটা আরভি কারে করে ট্যুরে বেরিয়েছিল। কিন্তু জঙ্গলের রাস্তায় জিম একটা গাছ উপড়ে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয়। সামনে যাওয়ার আর পথ না থাকায় জিম বেশ হতাশ হয়ে যায়, কারণ তাদের আবারও অনেকখানি পথ ঘুরে যেতে হবে। বাধ্য হয়ে গাড়ি নিয়ে তারা আবারও পেছনের পথে ঘুরে যায়। অন্যদিকে স্টিভেন্স পাশের এক কলোনিতে ছেলের সাথে দেখা করতে যায়। এখানে দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ শেরিফ স্টিভেন্সের নিয়ন্ত্রণে থাকে, অন্য একটা গ্রুপ শহরের পাশের কলোনিতে স্বাধীনভাবে বসবাস করে। এই স্বাধীন গ্রুপটাকে মূলত ডোনা নামের এক মহিলা নিয়ন্ত্রণ করে। তো স্টিভেন্স ছেলের সাথে দেখা করার জন্য ডোনার পারমিশন নেয়। স্টিভেন্সের ছেলে অ্যালিস বাবাকে তেমন একটা পছন্দ করে না, তাই আলাদা হয়ে এই কলোনি হাউসে স্বাধীনভাবে বসবাস করে। স্টিভেন্স ছেলেকে গতরাতের ঘটনা বর্ণনা করে আর তার সাথে শেরিফ হিসেবে সার্ভিসে জয়েন করতে বলে। কিন্তু অ্যালিস বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্টিভেন্স হতাশ হয়ে বেরিয়ে আসে। এদিকে জিম গাড়ি নিয়ে এই শহরে ঢুকে পড়ে। সে কিভাবে এখানে চলে আসলো সেটা বুঝতেও পারে না। এই সময় গতরাতে মরে যাওয়া ফ্রাঙ্কের স্ত্রী মেয়েকে দাফন করা হচ্ছিল। স্টিভেন্স শহরে নতুন একটা গাড়ি দেখে বুঝতে পারে এরাও এখানে ফেসে গিয়েছে। দাফন শেষ করে স্টিভেন্স জিমের কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে তার কোনো হেল্প লাগবে কিনা। জিম জিজ্ঞেস করে হাইওয়ের রাস্তা কোনটা। স্টিভেন্স তাকে পাহাড়ের পাশের রাস্তা দিয়ে যেতে বলে। জিম তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু স্টিভেন্স তো ঠিকই বুঝতে পারে এই ফ্যামিলিটা আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। যাই হোক, অনেকক্ষণ ড্রাইভ করার পরে তারা আবারও ঠিক একই শহরে ফিরে আসে। তারা একটু অবাক হলেও ভাবে হয়তো তারা ভুল টার্ন নিয়েছিল, তাই আবারও তারা গাড়ি ছুটিয়ে দেয়। কিন্তু তৃতীয়বারের মতো একই জায়গায় ফিরে এলে এবার তাদের বিস্ময়ের সীমা থাকে না। জিম এবার গাড়িটা পেছনে ঘুরিয়ে সেই পথেই এগোতে শুরু করে।
তাদের দেখে স্টিভেন্স বুঝতে পারে তারা গোলকধাঁধায় ফেসে গিয়েছে, তাই তাদের থামিয়ে আসল ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নেয়। ওদিকে বারবার একই পথে ঘুরপাক খাওয়ায় জিমের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, তাই সে খুব জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তাদের সামনে আরেকটা গাড়ি চলে আসে, তাই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে জিম গাড়ি জোরে টার্ন নিয়ে নেয়। ফলে গাড়িটা জঙ্গলের মধ্যে নেমে গিয়ে উল্টে যায়। একটা গাছ জিমের সিটের সাথে ঢুকে গিয়ে সে নিজের সিটেই আটকে পড়ে। তাবিথা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর জুলি কোমরে ব্যথা পেলেও মোটামুটি ঠিকই ছিল। আর একটা রড ইথানের উরুতে ঢুকে যায়। জিম অনেক চেষ্টা করেও নিজের সিট থেকে নড়তেও পারছিল না। অন্য গাড়িটাও একইভাবে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। এই গাড়িতে দুজন বন্ধু টবি এবং জেড ছিল। অ্যাক্সিডেন্টের পরে গাড়ির ভেতর থেকে টবি আহত হয়ে বেরিয়ে আসে, তার বুকে আঘাত লেগেছিল। টবি টলতে টলতে সাহায্যের জন্য শহরের দিকে ছুটতে থাকে। রাস্তায় আরভি গাড়িটা থামানোর জন্য স্টিভেন্স এবং কেনি পেরেকের কার্পেট বিছাচ্ছিল। তখন টবি তাদের কাছে গিয়ে অ্যাক্সিডেন্টের কথা জানায়। স্টিভেন্স কেনির সাথে টবিকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং নিজে দৌড়ে জঙ্গলের দিকে যায়। স্টিভেন্সের সাথে প্রথমে জেডের দেখা হয়। জেড মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাই উদ্ভট আচরণ করছিল। তাই স্টিভেন্স তাকে হ্যান্ডকাফ দিয়ে গাড়ির সাথে আটকে দিয়ে আরভি কারের দিকে এগিয়ে যায়। স্টিভেন্স জিম এবং তার ফ্যামিলিকে ভেতর থেকে বের করার চেষ্টা করছিল। ততক্ষণে কেনি টবিকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাহায্যের জন্য ডাক্তার ক্রিস্টি, ফাদার রুদ্র এবং অ্যালিসকে নিয়ে জঙ্গলে আসে। তারাও জিম ফ্যামিলিকে উদ্ধার করতে সাহায্য করে, কিন্তু সমস্যা বেঁধে যায় ইথানের জন্য। তার পায়ের রডটা বের করতে ঘণ্টাখানেক সময় লেগে যাবে, অথচ সন্ধ্যা হতে মাত্র 40 মিনিট বাকি আছে। তাই স্টিভেন্স সবাইকে নির্দেশ দেয় তাবিথা, জুলি এবং জেডকে নিয়ে শহরে ফিরে যেতে। স্টিভেন্স, জিম এবং ক্রিস্টি আরভি কারের ভেতরেই ইথানের কাছে রাত কাটিয়ে দেবে। স্টিভেন্সের কাছে যেহেতু ফ্রাঙ্কের বাড়ি থেকে আনা পাথরটা ছিল, তাই সেটা আরভি কারের দরজায় ঝুলিয়ে দিলে তারা ভেতরে সেফ থাকতে পারবে। এদিকে আবার আরেক অঘটন ঘটে যায়। টবিকে হাসপাতালে ভর্তি করে রেখে আসা হয়েছিল। টবির পাশে এই সময় সারা মায়ার্স নামের একটা মেয়ে বসেছিল। এমনিতে সারা ভালো মেয়ে, কিন্তু সে একটা অদৃশ্য অশুভ শক্তির বশীভূত ছিল, যে ব্যাপারে শুধুমাত্র সে এবং তার ভাই নাথান জানত। তো টবিকে সেবা করার সময়ে সারার উপরে সেই অশুভ শক্তিটা ভর করে এবং টবিকে হত্যা করার নির্দেশ দেয়। ফলে সারা একটা স্ক্রুড্রাইভার টবির ঘাড়ে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে ঘটে যায় আরও এক অঘটন। স্টিভেন্স এবং কেনি রাস্তা থেকে পেরেকের কার্পেটটা সরাতে ভুলে গিয়েছিল। ফলে সবাইকে নিয়ে শহরে ফেরার পথে তাদের গাড়িটা পেরেকে লেগে পাংচার হয়ে যায়। তাই গাড়ি থেকে নেমে তারা কলোনি হাউসের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে স্টিভেন্স আরভি গাড়ির সেফটির জন্য গাড়ির ভেতরে থাকা কাপড়গুলো দিয়ে সব জানালা ঢেকে দিচ্ছিল। তখন সে দেখতে পায় মানুষের ছদ্মবেশে পিশাচেরা জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। একটু পরে পিশাচেরা বাইরে থেকে মানুষের কণ্ঠস্বরে ডাকতে শুরু করে। জিম মানুষ ভেবে গাড়ির দরজা খুলে দিতে যাচ্ছিল, কিন্তু স্টিভেন্স তাকে বাধা দেয়। জিম না বুঝে স্টিভেন্সের সাথে হাতাহাতি শুরু করে দেয়। স্টিভেন্স কোনোভাবে জিমকে চেপে ধরে এবং বোঝায় এরা মানুষ না। ওদিকে বাকিদের পালাতে পালাতে বেশ অন্ধকার হয়ে যায়। কলোনি হাউসের ভেতর থেকে তাদের দেখে একজন ভাবে এরা হয়তো পিশাচের দল, তাই সে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। বাইরে থেকে তারা অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলে না। ততক্ষণে বাইরে একদল পিশাচও চলে আসে এবং জুলির নাম ধরে ডাক দেয়। জুলি প্রায় হ্যালোসিনেট হয়ে গিয়েছিল। তখন কেনি একটা পিশাচের উপরে গুলি চালায়। এতে ভেতরের মানুষেরা বুঝতে পারে বাইরে যারা আছে তারা আসলেই মানুষ। তাই ডোনার নির্দেশে দরজা খুলে দেওয়া হয় এবং সবাই ভেতরে ঢুকে পড়ে। তবে ডোনা নতুন আসা তাবিথা, জুলি এবং জেডকে ভরসা করতে পারছিল না, তাই তাদের যাচাই করার জন্য তাদের হাত বেঁধে দেয়। পরবর্তীতে অবশ্য তাদের মুক্ত করে দেওয়া হয়। এদিকে আহত ইথানের জ্ঞান ফিরে আসে এবং সে ব্যথায় কুঁকড়ে ওঠে। ক্রিস্টি তাকে শান্ত করার জন্য সেডাটিভ ইনজেকশন দেয়। এরই মধ্যে আবার পিশাচেরা গাড়ির উপরে উঠে তোলপাড় করতে শুরু করে। ক্রিস্টি এতে খুবই বিচলিত হয়ে পড়ে। স্টিভেন্স ক্রিস্টিকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে শান্ত করে এবং ইথানের ওপরে ফোকাস রাখতে বলে। একটু পরে পিশাচদের অত্যাচার থেমে যায়। তখন স্টিভেন্সের সহযোগিতায় ক্রিস্টি ইথানের উরু থেকে রডটা বের করে ফেলে। যদিও ইথান প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কাজটা করতে সক্ষম হয়। ক্রিস্টি ইথানকে একটা স্যালাইন দিয়ে দেয় যাতে সে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। এ সময় তার জিমের সাথে টুকটাক কথা হয়। ক্রিস্টি জানায় সে পুরোপুরি ডাক্তার না, সে মেডিকেলের 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, আর সেই সময় সে এখানে আটকে পড়েছিল। এখন সেই এখানে ডাক্তারের দায়িত্ব পালন করছে। জিম জানায় সে একজন ইঞ্জিনিয়ার। এদিকে সারা টবিকে খুন করে বাড়ি ফিরে গোছলে ঢোকে। সে নিজের কৃতকর্মে খুব অনুতপ্ত ছিল। সে নিজের ইচ্ছেতে এগুলো করে না। বাইরে থেকে তার ভাই নাথান ডাক দিলে সারা টাওয়েল জড়িয়ে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে এবং ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নাথান বাথরুমে উকি দিয়ে সারার রক্তমাখা পোশাক দেখে বুঝে যায় সারাকে দিয়ে অদৃশ্য শক্তিটা আবারও খুন করিয়েছে।
নাথান বোনকে সাপোর্ট দিয়ে বলে সে সব সামলে নেবে। অন্যদিকে আরভি কারে ক্রিস্টি একটু ঘুমিয়ে পড়েছিল। একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন স্টিভেন্স জানায় চিন্তার কিছুই নেই, সকাল হয়ে গেছে, তাই তারা এখন সেফ। একটু পরে কেনি, ফাদার রুদ্র, তাবিথা এবং জুলি তাদের নিতে আসে। তারা গাড়িতে করে প্রথমে সবাইকে কলোনিতে নামিয়ে দেয়। তারপরে ফাদার রুদ্র, কেনি এবং ক্রিস্টি হাসপাতালে আসে। হাসপাতালের দরজা খোলা দেখেই কেনি একদম থ মেরে যায়। সে বুঝে যায় ভেতরে খারাপ কিছু ঘটেছে। আসলে সারা বাড়ি ফেরার সময়ে হাসপাতালের দরজা খুলে রেখে গিয়েছিল, ফলে পিশাচেরা ভেতরে ঢুকে সবার উপরে আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। আর এই হাসপাতালে শুধু টবিই না, বরং কেনির মানসিক ভারসাম্যহীন বাবাও ভর্তি ছিল। কেনি ভেতরে গিয়ে বাবার নিথর ছিন্নভিন্ন দেহটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এদিকে ইথান অনেকটাই সুস্থবোধ করছিল। বোন জুলি তার সাথে খেলা করছিল, কিন্তু ইথান বারবার বাইরে তাকাচ্ছিল। জুলি জিজ্ঞেস করে সে বাইরে কি দেখছে। ইথান মিথ্যা করে বলে কিছু না। আসলে ইথান তার সমবয়সী সাদা ড্রেস পরা একটা ছেলেকে দেখতে পায়, যেটা সে ছাড়া আর কেউই দেখতে পায় না। তাই সেই ব্যাপারটা গোপন করে রাখে। একটা থমথমে পরিবেশ নিয়ে সেদিনটা কেটে যায়। পরের দিন মাঝরাতে দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পরে জেডের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই নিজের হাত পা বাঁধা দেখে সে ছটফট করতে শুরু করে। তখন ডোনা গিয়ে তাকে শান্ত করে। এরপর সকালে জেডের কাছে সে পুরো ঘটনা এক্সপ্লেইন করে। একদিনের জন্য স্মৃতি ভুলে থাকায় জেডের এসবের কিছুই বিশ্বাস হচ্ছিল না। সে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায় এবং একজনের সাইকেল ধার নিয়ে শহরে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পরে সে ডাইনার রেস্তোরাঁটা দেখতে পেয়ে সেখানে খেতে ঢুকে পড়ে। এদিকে ফাদার রুদ্র জিম এবং তাবিথাকে নিয়ে তাদের নতুন থাকার জায়গা দেখানোর জন্য বের হয়। পথের রাস্তার পাশে একটা বাক্সের মতো দেখতে পেয়ে তাবিথা জিজ্ঞেস করে এটা কি। ফাদার জানায় এটাকে তারা বক্স বলে। এখানকার সমস্ত নিয়ম এবং আইনই হলো নিজেদের প্রোটেক্ট করা, কিন্তু কেউ যদি সেই নিয়ম ভাঙে এবং তার জন্য কারোর প্রাণ চলে যায় তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আর সেই শাস্তি হলো তাকে এক রাত রক্ষা কবচ পাথর ছাড়াই এই বক্সে কাটাতে হবে। যদিও এখন পর্যন্ত কাউকে এই পানিশমেন্ট দেওয়া হয়নি, তবে আজ রাতে ফ্রাঙ্ককে প্রথমবারের মতো এই পানিশমেন্ট দেওয়া হবে, কারণ ফ্রাঙ্কের অবহেলার জন্যই তার স্ত্রী এবং মেয়েকে পিশাচদের হাতে মরতে হয়েছে। যাই হোক, এরপরে ফাদার জিম এবং তাবিথাকে ফ্রাঙ্কের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। লরেন এবং মেগান মরে যাওয়ার পরে বাড়িটা এখনও ফাঁকাই রয়েছে। ফাদার জিমদের বাড়িটা থাকার জন্য দেয়, কিন্তু তাবিথা মেগানের রুমে রক্তের ছড়াছড়ি দেখে আতঙ্কে বেরিয়ে যায় আর বলে সে কিছুতেই এখানে থাকতে পারবে না। তখন জিম তাকে কোনো রকমে বুঝিয়ে শান্ত করে। এদিকে ইথান এখন টুকটাক হাঁটতে পারছে। অ্যালিস তাকে একটা ওয়াকিং ক্রাচ বানিয়ে দিয়েছে, সেটা দিয়ে সে হাঁটতে হাঁটতে কলোনি হাউসের পেছনের দিকে চলে আসে। সে মূলত তার দেখা ছোট ছেলেটিকে খুঁজছিল। তখন তার ভিক্টরের সাথে দেখা হয়ে যায়। ভিক্টর কিছুটা পাগলা কিচিমের, তার যা মনে চায় সে ওটাই করে। এই মুহূর্তে সে একটা গাছ নিয়ে গবেষণা করছে। তার ধারণা এই গাছটা হাঁটাচলা করতে পারে। ভিক্টরের অদ্ভুত কাণ্ড দেখে ইথান তাকে এটা সেটা নিয়ে প্রশ্ন করতে থাকে। এতে ভিক্টর বেশ বিরক্ত হয়ে যায় এবং ইথানকে চলে যেতে বলে। ইথান চলেই যাচ্ছিল, কিন্তু তার আগে জিজ্ঞেস করে ভিক্টর সেই সাদা ড্রেস পরা ছেলেটাকে দেখেছে কিনা। ইথান কখনো ছেলেটাকে কলোনির ভেতরে যেতে দেখেনি, তাই ওর ধারণা ছেলেটা এদিকে কোথাও থাকে। ইথানের মুখে অদৃশ্য ছেলেটির কথা শুনে ভিক্টর বেশ হকচকিয়ে যায়। আর কেউ না জানলেও ভিক্টরও এই ছেলেটার ব্যাপারে জানতো। তারা এই ব্যাপারে বিস্তারিত কথা বলার আগেই সেখানে জুলি চলে আসে এবং ইথানকে ধমক দিয়ে ভিক্টরের কাছ থেকে চলে আসতে বলে। ইথান চলে যাওয়ার সময়ে ভিক্টর তাকে বলে ছেলেটির সাথে আবার দেখা হলে ইথান যেন ভিক্টরের পক্ষ থেকে হাই বলে দেয়। ইথান খুশি মনে জুলির কাছে চলে যাওয়ার পরে জুলি তাকে কড়া করে বলে দেয় সে যেন ভিক্টরের কাছ থেকে দূরে থাকে, কারণ সে একটা পাগল। যাই হোক, এদিকে জেড নাস্তা সেরে বাইরে বেরিয়ে শহরটা ঘুরে দেখছিল। তখন সে একটা পাতাল ঘর দেখতে পায়। সে সাইকেল রেখে ভেতরে ঢোকে এবং একটা দরজা খুলতেই দেখে একটা লাশের ওপরে পাথর চাপা রয়েছে। লাশটা হঠাৎ তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আর ঘটনার আকস্মিকতায় জেড চমকে উঠে ছিটকে পড়ে। দ্বিতীয়বার চোখ মেলতেই সে দেখে সেখানে কেউই নেই। সবটাই তার মনের ভুল। তবে সে দেয়ালে একটা অদ্ভুত সিম্বল দেখতে পায়, যদিও সে সিম্বলের অর্থ বুঝতে পারে না। এরপর সে বের হয়ে আবারও শহরে ফিরে আসে। ফিরে এসে জেড দেখে ফাদার শহরের সবাইকে নিয়ে মিটিং ডেকেছে। শহরে নতুন আসা মানুষগুলো এখানে সিদ্ধান্ত নেবে তারা মূল শহরে থাকতে চায় নাকি কলোনি হাউসে থাকতে চায়। জিম, তাবিথা এবং ইথান মূল শহরে থাকার জন্য বেছে নেয়, কিন্তু জুলি জানিয়ে দেয় সে কলোনি হাউসে থাকবে। এই নিয়ে তাবিথা অনেক বিরোধিতা করে, কিন্তু তাতে লাভ হয় না। এখানে সবার নিজেদের মর্জি মাফিক চলার স্বাধীনতা রয়েছে, তাই জুলির কলোনিতে থাকার সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়। এই সময় আজ রাতে ফ্রাঙ্কের শাস্তির ব্যাপারেও আলোচনা হয়। এইসব দেখে জেডের সবকিছু ছেলে মানুষই ব্যাপার মনে হয়। সে উচ্চস্বরে হাসতে শুরু করে।
তখন স্টিভেন্স রেগে গিয়ে তাকে কলার ধরে মিটিং থেকে বের করে দেয়। এরপর কেনি জেডকে নিয়ে কবরস্থানে যায় এবং টবির লাশ দেখায়। টবির লাশ দেখার পরে জেড কিছুটা হুঁশে ফেরে এবং কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে। সবার উপস্থিতিতে ফ্রাঙ্ককে বক্সে রেখে আসা হয়। যদিও স্টিভেন্সের এটা করার ইচ্ছা ছিল না, কিন্তু ফাদারের নির্দেশ, ফ্রাঙ্ককে ক্ষমা করে দিলে শহরের বাকিরাও প্রতিনিয়ত রুলস ভঙ্গ করবে, তাই ফ্রাঙ্ককে শাস্তি দিতেই হবে। এই জন্য স্টিভেন্স অনিচ্ছা সত্ত্বেও ফ্রাঙ্ককে বক্সের ভেতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। তারপরে যে যার মতো চলে যায়। জিম, তাবিথা এবং ইথানকে নিয়ে ফ্রাঙ্কের বাড়িতে শিফট করে। কেনি নিজের বাড়িতে জেডকে জায়গা দেয়। কলোনি হাউসে সবাই আনন্দের সাথে জুলিকে স্বাগত জানায়। একটু পরেই অন্ধকার নামে। পিশাচেরা ফ্রাঙ্কের বক্সটা ঘিরে ধরে এবং তার উপরে আক্রমণ করে তাকে ছিন্নভিন্ন করে দেয়। শহরের বুকে আরও একটা বিভীষিকাময় রাত কেটে যায়। সকালে স্টিভেন্স বক্স থেকে ফ্রাঙ্কের লাশটা বের করে একটা হ্যান্ড ট্রলিতে ঢেকে কবরস্থানে নিয়ে যায়। পথে তার সাথে জিম এবং ইথানের দেখা হয়। ইথান জিজ্ঞেস করে এর ভেতরে কি আছে। স্টিভেন্স তাকে মিথ্যা উত্তর দিয়ে লাশটা কবরস্থানে নিয়ে গিয়ে ফাদারকে সমর্পণ করে। আর জিম ইথানকে নিয়ে রেস্তোরাঁয় ঢুকে। সারা তাদেরকে স্বাগত জানায়। এই রেস্তোরাঁটা কেনির মা মিসেস লিউ চালায় আর সারা তাকে কাজে হেল্প করে। তো যাই হোক, ইথানকে প্যানকেক খেতে দেওয়া হয়। ইথানকে খেতে বসিয়ে জিম ওয়াশরুমে যায় আর তখনই ইথানের কাছে ভিক্টর আসে এবং ভিক্টর সেই অদৃশ্য ছেলেটির একটা ড্রয়িং ইথানকে দেখিয়ে জিজ্ঞেস করে সে যে ছেলেটিকে দেখতে পায় এটি সেই ছেলে কিনা। ইথান উত্তর দেয় এটি সেই ছেলে। এটা শুনে ভিক্টর দীর্ঘশ্বাস ফেলে বলে তাহলে এই ছেলেটির অস্তিত্ব সত্যিই আছে। এই সময় জিম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর ভিক্টরকে ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে দেখে রেগে যায়। সে ভিক্টরের কাছ থেকে ড্রয়িংটা কেড়ে নেয়। তারপরে ভিক্টরের কলার ধরে তাকে রেস্তোরাঁ থেকে বের করে দেয় এবং সাবধান করে দেয় সে যেন আর ইথানের আশেপাশে না আসে। এদিকে কেনি হাঁটাহাঁটি করছিল। তখন সে জেডকে পাতাল ঘরের উপরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জেড কেনিকে পাতাল ঘরের ভেতরে নিয়ে যায় এবং গতদিনে তার দেখা দৃশ্যটার কথা বর্ণনা করে। জেডের মনে হচ্ছে সেটা হ্যালুসিনেশন ছিল না, বরং এরও কোনো একটা ব্যাখ্যা রয়েছে। জেডের জোরাজোরির কারণে কেনি তাকে শেরিফের অফিসে নিয়ে যায়। তারপর জেডকে একটা ম্যাপ দেখায়। ম্যাপে বিভিন্ন এলাকার উপরে পিন বসিয়ে মার্ক করা আছে। কেনি বলে এখানে যারা এসেছে তারা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বের হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যে কোনোভাবে এই শহরে ঢুকে পড়ে। আর এখানে ঢোকার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু বের হবার রাস্তা নেই। জেডের কেনির কথা বিশ্বাস হয় না। সে চেঁচামেচি শুরু করে। এই সময় কেনির পাশে থাকা একটা রেডিও সামান্য সিগন্যাল দিয়ে থেমে যায়। জেড রেডিওটা তুলে নিয়ে শেরিফের অফিস থেকে বের হয়ে যায়। এদিকে জিমের বারণ সত্ত্বেও ভিক্টর আবারও ইথানের সাথে দেখা করে। সে ইথানকে বাড়ির পেছনের গেট দিয়ে বাইরে ডাকে। তারপরে বলে তাদের ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে। ছেলেটি হয়তো জঙ্গলের ভেতরে থাকে, তাই তাদের জঙ্গলে যেতে হবে। ইথান ভিক্টরের কথা মেনে নেয়। ভিক্টর ইথানের হাঁটার সুবিধার্থে ক্রাসটা ফেলে দিয়ে একটা লাঠি ধরিয়ে দেয়। এরপরে তারা জঙ্গলে ঢুকে পড়ে। কিছুক্ষণ হাঁটার পরে তারা সে ছেলেটিকে হেঁটে যেতে দেখে, তাই তারাও দ্রুত ছেলেটির পিছু নেয়। কিছুটা যেতেই তারা একটা ফারোয়ে ট্রির সামনে এসে পড়ে। এই গাছের একটা অদ্ভুত ব্যাপার আছে। এই গাছের কোটরে একটা গর্ত বা গুহার মতো থাকে। যদি সেই গর্তে কিছু ফেলা যায় তাহলে সেটা অলৌকিকভাবে আকাশ থেকে পড়ে। ভিক্টর ইথানকে ব্যাপারটা দেখানোর জন্য একটা পাথরের চিহ্ন এঁকে গাছের কোটরে ফেলতেই পাথরটা আবারও আকাশ থেকে পড়ে। ইথান এটা দেখে খুবই অবাক হয়ে যায়। ভিক্টর বলে এই ব্যাপারটা মানুষের ক্ষেত্রেও ঘটে। এ সময় হঠাৎ কুকুরের ডাকের আওয়াজ পাওয়া যায়। এদিকে ইথানকে বাড়িতে না পেয়ে এবং বাড়ির পেছনে ক্রাসটা পড়ে থাকতে দেখে ইথানকে খুঁজতে জিম আর তাবিথা জঙ্গলে চলে এসেছে আর তাদেরকে কয়েকটা কুকুর ঘিরে ধরেছে। ভিক্টর তার গান দিয়ে একটা ফায়ার করতেই কুকুরগুলো পালিয়ে যায়। জিম ভিক্টরকে দেখে ক্ষেপে যায়। তখন ভিক্টর গান দেখিয়ে তাকে বলে সে খারাপ মানুষ না, সে হেল্প করতে চায়। এই বলে ভিক্টর নিরাপদে সরে যায়। তারপরে দ্রুত বাড়ি এসে সে পুরনো কিছু ড্রয়িং হাতাতে শুরু করে। সেখানে সে একটা কুকুরের এবং সেই ছেলেটির ড্রয়িং পায়। আসলে ছোটবেলায় ভিক্টরও সেই ছেলেটিকে দেখতে পেত। একদিন ভিক্টর রাস্তায় বেরিয়ে দেখে সারি সারি ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। তার মাঝে ছেলেটি দাঁড়িয়ে। ছেলেটি একটু পরে চরকিতে চড়ে বসে। ছেলেটি ভিক্টরকে হাত নাড়িয়ে হাইও জানায়, কিন্তু হঠাৎই সে চোখের পলকে হারিয়ে যায়। এরপর আর ভিক্টর কখনো ছেলেটির দেখা পায়নি। যাই হোক, জিম এবং তাবিথা ইথানকে নিয়ে বাড়ি ফেরার পরে তারা একসাথে লাঞ্চ করতে যায়। তাদের সাথে স্টিভেন্সও জয়েন করে। সারা ইথানকে আদর করে এক বাটি সুইট পটেটো খেতে দেয়। তারপরে সারা যখন কিচেনে কাজ করছিল হঠাৎ তার বাম হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং হাতের শিরাগুলো উঁচু হয়ে একটা লেখা ভেসে ওঠে, কিল দ্য বয়। মুহূর্তেই আবার হাত স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সারার প্রচণ্ড কাঁপুনি শুরু হয়
এবং মেঝেতে পড়ে গিয়ে কাতরাতে শুরু করে। স্টিভেন্স এবং মিসেস লিউ সারাকে সামলে হাসপাতালে পাঠায়। অন্যদিকে ভিক্টর আবারও পাগলামি শুরু করে। সে একের পর এক কবর খুঁড়ে যাচ্ছিল, যা দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। ডোনা দ্রুত এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে এসব কি করছে। ভিক্টর জানায় সে আগে থেকেই মৃত্যুযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, হাসপাতালে আসার পরে সারা একদম স্বাভাবিক হয়ে যায়। তবুও ক্রিস্টি তাকে রাতটা অবজারভেশনের জন্য হাসপাতালেই কাটিয়ে দিতে বলে। এরই মধ্যে নাথান বোনের অসুস্থতার নিউজ পেয়ে দৌড়ে হাসপাতালে চলে আসে, কিন্তু সারা জানায় সে এখন নাথানের সাথে দেখা করতে চায় না। ক্রিস্টি ব্যাপারটা স্টিভেন্সকে জানালে স্টিভেন্স নাথানকে বাড়ি ফিরে যেতে বলে এবং সকালে এসে সারাকে নিয়ে যেতে বলে। নাথান বুঝতে পারছিল সারার সাথে ওই অশুভ অদৃশ্য শক্তি নিশ্চয়ই আবার যোগাযোগ করছে, তাই সে চিন্তিত হয়েছিল। সারা রাত সারা ভালোভাবেই কাটিয়ে দেয়। সকাল হতেই সে রিলিজ পেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে এবং নাথানকে দেখতে পায়। নাথান সারার কাছে সত্যিটা জানতে চাইছিল যে তার কি হয়েছে, কিন্তু সারা তাকে সত্যিটা না বলে গোপন করে যায়। তারপরে রেস্তোরাঁয় যাওয়ার অজুহাত দেখিয়ে নাথানের কাছ থেকে চলে যায়। এরপর সারা সোজা ইথানদের বাড়িতে যায়। তার উদ্দেশ্য ছিল অশুভ শক্তিটার নির্দেশ মতো ইথানকে খুন করা। এই জন্য সে হাসপাতাল থেকে একটা সার্জিক্যাল নাইফও চুরি করে এনেছে। সারা প্রথমে ইথানের সাথে খেলতে শুরু করে, কিন্তু এখানে ইথানকে মারা সম্ভব ছিল না। তাই সে ইথানকে নাথানের ছাগল মুরগির খামার দেখাতে নিয়ে যায়। তাবিথা ইথানকে একা ছাড়তে চাইছিল না, তাই সেও তাদের সাথে যায়। খামারে গিয়ে সারা কথার প্যাচে তাবিথাকে বোঝায় এই শহরে এমন অনেক কিছুই আছে যা তাবিথা জানে না, তাবিথার সেগুলো জানা উচিত। এই বলে সারা তাবিথাকে কিছু একটা দেখানোর জন্য ভেতরে নিয়ে যায় আর একটা ঘরে ধাক্কা মেরে তাকে আটকে দেয়। এদিকে নাথান বোনকে আটকানোর কোনো উপায় না পেয়ে ফাদারের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে ফাদার বিচলিত হয়ে পড়ে এবং দ্রুত সারাকে খুঁজে বের করতে বলে। তারা দুজনই সারাকে খুঁজতে রেস্তোরাঁয় আসে, কিন্তু রেস্তোরাঁতে সে ছিল না। একজন নাথানকে জানায় সে সারাকে তাবিথা এবং ইথানের সাথে খামারের দিকে যেতে দেখেছে। এটা শুনে নাথানের আর বুঝতে বাকি থাকে না সারা কি করতে চলেছে। নাথান দৌড়ে খামারে গিয়ে দেখে সারা সার্জিক্যাল নাইফ নিয়ে ইথানকে খুন করতে চলেছে। নাথান গিয়ে সারাকে বাধা দেয়। সারা নাথানের সাথে তর্কাতর্কি করছিল। এই সুযোগে ইথান সারার পায়ে লাথি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ইথান সারাকে চেপে ধরে। সারা জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সময়ে হঠাৎ ঝাটকা লেগে সারার হাতের নাইফে নাথানের গলায় ফ্যাশ লেগে যায়। নাথান সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। সারা ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখনই সেখানে ফাদার চলে আসে। অন্যদিকে ইথান পালানোর সময় দেখে সামনে দিয়ে জুলি, ফাতিমা এবং অ্যালিস হেঁটে আসছে। সে কাঁদতে কাঁদতে জুলির কাছে গিয়ে ঘটনা খুলে বলে। তারা ইথানকে নিয়ে দ্রুত আবারও খামারের দিকে দৌড় দেয়। ততক্ষণে শহরের সবাই সেখানকার ইনসিডেন্টের ব্যাপারে জেনে যায় এবং সবাই সেখানে চলে আসে। জিম এসে তাবিথাকে আটকে রাখা ঘরে দরজা খুলে দেয়। তারা দ্রুত বাইরে এসে জুলির কোলে ইথানকে দেখে দেহে প্রাণ ফিরে পায়। ক্রিস্টি ইথানকে চেক করে বলে সে মারা গিয়েছে। ফাদার জঙ্গলের দিক থেকে ফিরে এসে বলে সারা জঙ্গলের ভেতরে পালিয়েছে। যদিও ফাদার এই কথাটা মিথ্যা বলেছে। সারাকে ফাদার চার্চের ভেতরে একটা পাতাল ঘরে বন্দি করে রেখেছে। পরের দিন সকালে ফাদার সারার সাথে দেখা করে। ফাদার সারাকে বলে সে তার ব্যাপারে সবকিছু নাথানের কাছে শুনেছে। সারা যা করেছে তা অপরাধ এবং পাপ, তবে সারা চাইলে পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। ফাদার সারাকে বলে ওই অশুভ শক্তিকে বিনাশ করতে সে যেন ওনাকে সাহায্য করে। সারাও ফাদারকে সাহায্য করতে রাজি হয়। সারা জানায় ওই শক্তিগুলো এখানে বহু বছর ধরে রয়েছে। তারা চাইতো কেউ তাদের আওয়াজ শুনতে পাক এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করুক। তারাও সাহায্য চায়, কারণ এই শক্তিগুলো তাদের মতোই এখানে আটকে রয়েছে। তারাও বাড়ি ফিরতে চায়। তারা সারাকে দুটো গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে গাড়ির ভেতরে সবাই মারা যায়, আর সেই থেকেই তারা এখানে আটকে রয়েছে। আর এরকম একইভাবে কিছুদিন আগে জিম এবং জেডের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই সারার ধারণা আবারও যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তারা মুক্তি পেয়ে যাবে। ফাদার সারার কথার সত্যতার প্রমাণ চায়। তখন হঠাৎ সারার উপরে সেই শক্তিগুলো ভর করে। সারা দ্রুত কাগজ কলম চায়। ফাদার তাকে কাগজ কলম দিলে সে একটা চিত্র আঁকে এবং বলে ওরা আমাকে জানিয়েছে আপনি যেদিন এই শহরে প্রথম এসেছিলেন সেদিন আপনি একটা ব্যাগ মাটিতে পুঁতে রেখেছিলেন। এটি হলো ওদের অস্তিত্বের প্রমাণ। এটা শুনে ফাদার একটু হকচকিয়ে যায়, কারণ সারা যা বলছে তা একদম সত্যি। এদিকে জিম একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে। যেসব তার দিয়ে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে সেসব তারগুলো ফেক। এগুলোর মধ্যে পরিবাহী তামার তারের অস্তিত্বই নেই, অথচ এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায়। এই ব্যাপারটা তাকে এবং তাবিথাকে অবাক করে দেয়। এই সময় হুট করে জেড রেডিও এবং গাড়ি থেকে খুলে আনা কিছু তার নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। জেড বলে তার একটা আইডিয়া আছে। জিম যেন তাকে এই কাজে হেল্প করে।
তারা একসাথে বেরিয়ে সেই অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে যায়। তারপরে জেডের গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে জঙ্গলে গিয়ে একটা উঁচু গাছের সামনে দাঁড়ায়। আসলে তারা রেডিও এবং অ্যান্টিনার মাধ্যমে বাইরের মানুষের কাছে রেডিও সিগন্যাল পাঠাতে চাইছিল, যাতে তারা নিজেদের অবস্থানের জানান দিয়ে সাহায্য চাইতে পারে। জেড জিমকে গাছে তুলে দেয় অ্যান্টিনাটা গাছের ডগায় বসানোর জন্য। এই সময় জেডের হঠাৎ হ্যালুসিনেশন হয়। সে হঠাৎ দেখে গাছ থেকে রক্ত বের হচ্ছে। সে উপরে তাকিয়ে দেখে গাছে অসংখ্য লাশ ঝুলে আছে, আর সেই লাশগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে। এই সময় জঙ্গল থেকে একজন লোক বেরিয়ে এসে তার উপরে গুলি চালাতে শুরু করে। জেড প্রাণ বাঁচাতে দৌড় দেয় এবং হোঁচট খেয়ে পড়ে যায়। তখন লোকটা তার পেটে বন্দুকের বেয়ানট ঢুকিয়ে দেয়। জেড ব্যথায় কুঁকড়ে ওঠে। তখনই জিম গাছ থেকে নেমে এসে তাকে ডাকতে শুরু করে এবং বলে জেড যা দেখছে তা সত্যি না। জেড নিজের হ্যালুসিনেশন কাটিয়ে উঠতেই জিমের সাথে খারাপ ব্যবহার করে। জেড সেখান থেকে বেরিয়ে রেস্তোরাঁতে চলে যায় এবং আপন মনে সেদিন পাতাল ঘরে দেখা সিম্বলটা আঁকতে থাকে। সিম্বলটা মিসেস লিউ দেখার পরে জেডকে স্টোর রুমে নিয়ে যায়। তারপর একটা ডায়েরি বের করে জেডকে দেখায়। এই ডায়েরিতে একদম হুবহু সিম্বল আঁকা রয়েছে। এটা দেখে জেডের বিস্ময় যেন কাটছিলই না। এদিকে বাবা মারা যাওয়ার পর থেকে কেনি ফ্রাস্ট্রেশনে ভুগছিল, তাই তাকে সান্ত্বনা দিতে স্টিভেন্স তার কাছে যায়। কেনি স্টিভেন্সকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তখন স্টিভেন্স তার নিজের ব্যাপারে একটা সত্যি কথা জানায়। স্টিভেন্স জানায় সে অসুস্থ। তার পার্কিনসনস নামের একটা অসুখ আছে। এই অসুখের কারণে একটা পর্যায়ে মানুষ প্যারালাইজড হয়ে যায়, আর এই অসুখের প্রভাব অলরেডি তার শুরু হয়ে গেছে। তার এখন প্রায়ই হাত কাঁপে। সে আস্তে আস্তে হাতের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তার কাছে আর খুব বেশি সময় নেই, তাই সে এই সময়টুকু কাজে লাগাতে চায়। সে এখানকার মানুষদের নিজেদের বাড়ি ফিরিয়ে দেওয়ার পথ খুঁজে বের করবে, কিন্তু সেটা তখন সম্ভব হবে যখন তার জায়গায় নতুন কেউ এই শহরের দায়িত্ব নেবে, অর্থাৎ যখন কেউ নতুন শেরিফের দায়িত্ব নেবে। স্টিভেন্স চায় তার পরবর্তীতে কেনি শেরিফের দায়িত্ব নিক। সব শোনার পরে কেনি স্টিভেন্সের কথা মেনে নেয়। যাই হোক, রেডিও সিগন্যাল পাঠানোর ব্যর্থ অভিযান শেষ করে জিম বাড়ি ফিরে দেখে ঘরের দেয়াল ভাঙা, মেঝে ভাঙা। তাবিথা বেসমেন্টে খোঁড়াখুড়ি করছে। তাবিথাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে সে বিদ্যুতের উৎস খোঁজার চেষ্টা করছে। সে দেখেছে বিদ্যুতের লাইনগুলো মাটির নিচে চলে গিয়েছে, তাই সে খুঁড়ে আসল উৎস পর্যন্ত পৌঁছানোর একটা ট্রাই মেরে দেখবে। তবে তাবিথা জিমকে এটার চেয়েও শকিং আরেকটা জিনিস দেখায়। সেটা হলো একটা ব্রেসলেট। তাবিথা আজ কিছু জিনিসপত্র রাখতে মিসেস লিউয়ের স্টোর রুমে গিয়েছিল। সেখানে সেই ব্রেসলেটটা পেয়েছে। এই ব্রেসলেটটা তাবিথা নিজের হাতে জিমের জন্য বানিয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো এটা অনেক বছর আগে জুলির জন্মের সময়ে হাসপাতালে হারিয়ে গিয়েছিল। সেই ব্রেসলেটটা এখানে স্টোর রুমে কিভাবে এলো, এই রহস্যের জট সে কিছুতেই খুলতে পারছে না। জিম বলে এটা হয়তো একই রকম দেখতে অন্য কোনো ব্রেসলেট, কিন্তু তাবিথা তাকে একটা চিহ্ন দেখায় যেটা ব্রেসলেট বানানোর সময়ে হয়ে গিয়েছিল। সেই চিহ্নটাতে প্রমাণ হয়ে যায় এটা তাদেরই ব্রেসলেট। এই রহস্যটা জিমকেও এবার ভাবিয়ে তোলে। এদিকে ফাদার সারার আঁকা চিত্রটা নিয়ে সেখানে যায় যেখানে সে ব্যাগটা পুঁতে রেখেছিল। ফাদার অনেক বছর পরে আবার ব্যাগটা মাটি খুঁড়ে উঠিয়ে আনে। ব্যাগের ভেতর থেকে একটা ওয়াইনের বোতল, একটা রক্তমাখা শার্ট আর একটা কসমো চকলেট বেরিয়ে আসে। ফাদার মিলিয়ে দেখে সারা কাগজে যে চিত্রটি এঁকেছে সে একই চিত্র চকলেটের র্যাপারের গায়ে রয়েছে। ফাদার হতভম্ব হয়ে সেটা হাতে ধরে বসে থাকে। ফাদার ব্যাগটা নিয়ে স্টিভেন্সের কাছে যায়। ফাদার স্টিভেন্সকে বলে সারাকে সে বন্দি করে রেখেছে। এটা শুনে স্টিভেন্স ফাদারের উপরে রেগে যায় এবং গান পয়েন্ট করে জিজ্ঞেস করে সে নিয়ম কেন ভাঙল। যে অপরাধে ফ্রাঙ্ককে বক্সে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সে একই শাস্তি সারারও প্রাপ্য। অথচ দুদিন কেটে গেলেও ফাদার তাকে কেন বাঁচিয়ে রেখেছে। ফাদার স্টিভেন্সকে শান্ত করে বলে সারা তাদের ঘরে ফেরার চাবিকাঠি হতে পারে। সারার সাথে যেহেতু অদৃশ্য কোনো শক্তির কানেকশন রয়েছে, তাই তারা সারার মাধ্যমে ঘরে ফেরার রাস্তা খুঁজে বের করতে পারবে। এরপর ফাদার স্টিভেন্সকে সারার সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে। এদিকে কলোনি হাউসে সবাই পার্টিতে মেতে উঠেছিল। আজ ফাতিমার কলোনিতে আসা 1 বছর পূর্ণ হলো। এই উপলক্ষেই মূলত এই পার্টিতে সবাই অনেক আনন্দ করছিল। সেখানে ড্রিঙ্কেরও ব্যবস্থা ছিল। কেভিন নামের একটা ছেলে ড্রিঙ্ক করে উপরের ঘরে চলে যায়। তারপরে জানালার পর্দা সরিয়ে সে দেখতে পায় জানালার বাইরে তার প্রেমিকা জেসমিন দাঁড়িয়ে আছে। আসলে জেসমিনের ছদ্মবেশে ওটা একটা পিশাচ দাঁড়িয়েছিল, কিন্তু কেভিন পিশাচের মায়ের ছলে পড়ে গিয়েছিল। পিশাচটা কথার ছলে কেভিনকে ম্যানিপুলেট করে তাকে দিয়ে জানালাটা খোলায়। পিশাচটা ঘরে ঢুকেই তার আসল রূপে ফিরে আসে এবং কেভিনকে মুহূর্তেই কামড়ে খুবলে মেরে ফেলে। তারপরে পিশাচটা বাকি জানালাগুলো খুলে অন্যান্য পিশাচদেরও ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই পিশাচেরা
একে একে সবার উপরে আক্রমণ করতে শুরু করে। ফলে পুরো কলোনি হাউসে হইহুল্লোড় পড়ে যায়। যে যেভাবে পারে পালাতে শুরু করে। এই সময় জুলি ভিক্টরের ঘরে ছিল। ভিক্টর জানালায় একটা দড়ি বেঁধে বাইরে ঝুলিয়ে দেয়। তারপরে জুলির গলায় একটা ফাইল ঝুলিয়ে দিয়ে দড়ি বেয়ে বাইরে পাঠিয়ে দেয়। তারপরে ভিক্টর বাইরে বেরিয়ে আসে। তখন ভিক্টর সেই অদৃশ্য বাচ্চা ছেলেটাকে আবারও দেখতে পায়। ছেলেটা হেঁটে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। সেটা দেখে ভিক্টর জুলিকে নিয়ে ছেলেটার পেছনে হাঁটা ধরে। ভিক্টর ভেবেছিল ছেলেটা তাদের বাঁচাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে বাইরে বেরিয়ে ডোনা সবাইকে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। যদিও ফাতিমা সেখানে থেকে যায়, কারণ সে জুলি আর অ্যালিসকে খুঁজে পাচ্ছিল না। একটু পরে উপরের ঘরের জানালা ভেঙে অ্যালিস বাইরে লাফিয়ে পড়ে। তখন ফাতিমা তাকে দেখতে পেয়ে ছুটে আসে। এই সময় পিশাচেরা চারিদিক থেকে তাদের দিকে তেড়ে আসছিল। তাই ফাতিমা অ্যালিসকে নিয়ে কলোনি হাউসের ভেতরেই একটা ঘরে ঢুকে পড়ে। তারপর সে রক্ষা কবচ পাথরটা দরজায় ঝুলিয়ে দেয়। ফাতেমার সন্দেহ ছিল রক্ষা কবচটা কাজ করবে কিনা। যদিও ভাগ্য ভালো ছিল, এটা কাজ করে যায় এবং তারা পিশাচদের হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে ভিক্টর জুলিকে নিয়ে পালাতে পালাতে একটা ফারওয়ে ট্রির সামনে উপস্থিত হয়। ভিক্টর জুলিকে গাছটার কোটরে ঢুকিয়ে দেয়। তখনই জুলি নিজেকে একটা গুহার ভেতরে আবিষ্কার করে। সে বুঝতে পারে না এই গুহায় সে কিভাবে এলো। আসলে এই ফারওয়ে গাছটা এরকমই রহস্যময় ছিল। এদিকে ডোনা কলোনির লোকদের নিয়ে শেরিফের অফিসের সামনে এসে হর্ন বাজায়। অফিসের ভেতরে ফাদার আর স্টিভেন্স বসেছিল। বাইরে কেউ বিপদে পড়েছে ভেবে তারা বেরিয়ে আসে। সবাইকে একসাথে দেখে স্টিভেন্স বিচলিত হয়ে পড়ে। সে ডোনাকে অ্যালিসের কথা জিজ্ঞেস করে, কিন্তু ডোনা বলে অ্যালিস কোথায় সে জানে না। স্টিভেন্স নিজেকে সামলে নিয়ে সবাইকে অফিসের ভেতরে ঢুকিয়ে নিতে শুরু করে। ফাদারও তাদের সাহায্য করছিল। এই সময় পিশাচেরাও তাদের খুব কাছে চলে এসেছিল। হঠাৎ একটা পিশাচ ফাদারকে থাবা মারে আর ফাদারের গলায় মারাত্মকভাবে জখম হয়ে যায়। স্টিভেন্স পিশাচটার উপরে গুলি চালিয়ে ফাদারকে ভেতরে নিয়ে যায়, কিন্তু তার আর শেষ রক্ষা হয় না। ফাদার মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফাদারের মৃত্যুতে স্টিভেন্স খুব কষ্ট পায়, কারণ এই শহরে আসার পরে প্রথম তার ফাদার রুদ্রখাত্রীর সাথেই দেখা হয়েছিল। সেইবার স্টিভেন্স স্ত্রী আবি এবং ছেলে অ্যালিসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা খুব আনন্দেই জার্নি করছিল। হঠাৎ তারা পথে একটা গাছ উপড়ে পড়ে থাকতে দেখতে পায়। তারপরে তারা গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে যাওয়ার সময়ে এই শহরে ঢুকে পড়ে। তখনও তারা বুঝতে পারেনি যে তারা গোলকধাঁধায় আটকে পড়েছে। তারা যখন ঘুরপাক খাচ্ছিল তখন হঠাৎ ফাদার তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এভাবে গাড়ির সামনে এসে যাওয়ায় স্টিভেন্স ফাদারের উপরে রেগে যায়, কিন্তু ফাদার শান্ত থাকে এবং তাদের বোঝানোর চেষ্টা করে বিপদ আসতে চলেছে। ফাদারের কথা তারা বুঝতে পারে না। স্টিভেন্সের স্ত্রী তো ফাদারকে সরানোর জন্য নিজের গানটাও বের করে, কিন্তু তখনই তারা ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ফাদার বলে সে পরে সব বুঝিয়ে বলবে। আপাতত জীবন বাঁচাতে হলে তাদের সেফ জায়গায় যাওয়া জরুরি। এবার তারা ফাদারের কথা মেনে নেয় এবং ফাদারকে অনুসরণ করে একটা পাতাল ঘরে ঢুকে পড়ে। সেখানে তাদের মতো আরও অনেকেই ছিল। তখনই এই শহরের মানুষদের কাছে রক্ষা কবচ পাথরটাও ছিল না, তাই নিজেদের প্রোটেকশনেরও কোনো ব্যবস্থা ছিল না। তবুও তারা মাটির নিচে ঘর করে লুকিয়ে থাকার চেষ্টা করত, কিন্তু তবুও প্রতি রাতে ঘটে যেত ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। সকালে উঠে রাস্তায় ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যেত। হয়তো স্টিভেন্স এবং তার ফ্যামিলিকেও এভাবে লাশ হয়ে পড়ে থাকতে হতো, যদি না ফাদার তাদের সেদিন সাহায্য করত। যাই হোক, স্টিভেন্স চার্চে গিয়ে সেই পাতাল ঘরে ঢোকে যেখানে ফাদার সারাকে বন্দি করে রেখেছে। স্টিভেন্স সারাকে নিয়ে বের হয়ে আসে এবং জঙ্গলের ভেতরে চলে যায়, যাতে সারাকে কলোনির কেউ দেখতে না পায়। স্টিভেন্স সারার উপরে খুব রেগেছিল। সারা যে কাজ করেছে তা ক্ষমার অযোগ্য। তবুও শুধু ফাদারের কথা রাখতে স্টিভেন্স তাকে কোনো শাস্তি দিচ্ছে না। স্টিভেন্স সারাকে জঙ্গলের ভেতরে একটা ছোট কুঠুরিতে রেখে আসে। সে সারাকে সাবধান করে দিয়ে বলে সে যেন এখান থেকে কোথাও না যায়, সে আবারও এখানে ফিরে আসবে। তারপরে তারা দুজনে মিলে এই গোলকধাঁধা থেকে বের হওয়া এবং পিশাচদের হাত থেকে বাঁচার পথ খুঁজে বের করবে। সারা ও স্টিভেন্সের কথা মেনে নেয়। এদিকে জুলিও সহি সালামতে বাড়িতে ফিরে আসে। সে বাবা মাকে গতরাতের ঘটনা বর্ণনা করে শোনাচ্ছিল। ভিক্টর কিভাবে তাকে একটা গাছের কোটরে ঢুকিয়ে দেয় আর সে একটা গুহাতে পৌঁছে যায়, এটা ভেবেই তার বিস্ময় কাটছিল না। গাছের কথা শুনে পাশ থেকে ইথান বলে ওঠে ওটার নাম ফারওয়ে ট্রি। এই গাছের টেলিপোর্টেশন ক্ষমতা রয়েছে। এই গাছের ভেতরে কেউ গেলে সে অন্য কোথাও পৌঁছে যায়। এসব অদ্ভুত ব্যাপার জুলি হজম করতে পারছিল না, তাই সে কাঁদতে শুরু করে। তাবিতা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এ সময় কোনো অনুমতি ছাড়াই জেড ঘরের ভেতরে ঢুকে পড়ে। তার এই অভদ্রের মতো কাণ্ডে সবাই রেগে যায়। জিম তাকে ধাক্কা মেরে বাইরে নিয়ে আসে।
জেড ক্ষমাটমা চেয়ে বলে সে একটা অবিশ্বাস্য জিনিস খুঁজে পেয়েছে। সে একটা সিম্বল দেখেছিল, সেই সিম্বলটার বাস্তব প্রমাণ সে খুঁজে পেয়েছে। সে স্টোররুম থেকে পাওয়া ডায়েরিটা জিমকে দেখাতে চায়। এমনকি সে ডায়েরির ভেতরে একটা ফটো পেয়েছে, যে ফটোতে ছোটবেলার ভিক্টরকে দেখা যাচ্ছে। ভিক্টর নিশ্চয়ই এই সিম্বলের সাথে জড়িত, কিন্তু জিমের এসব বুজরুগি কথাবার্তা শোনার কোনো আগ্রহ ছিল না। জিম জেডকে থামিয়ে বলে তার আইডিয়াটা কাজে লেগেছে। জিম রেডিও সিগন্যাল চেক করে দেখেছে, এটা দিয়ে বাইরে সিগন্যাল পাঠানো সম্ভব, কিন্তু এর জন্য আরও উঁচু জায়গা এবং আরও বেশি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন। আর এই কাজের জন্য তারা কলোনি হাউসটা ইউজ করবে, কারণ এটাই শহরের সবচেয়ে উঁচু জায়গা। কিন্তু কলোনি হাউস তো ডোনার নিয়ন্ত্রণে, তাই তারা ডোনার কাছে পারমিশন চাইতে যায়। ডোনাও তাদেরকে কাজের জন্য পারমিশন দিয়ে দেয়। যাই হোক, স্টিভেন্স সারাকে জঙ্গলে রেখে শহরে ফিরে এসে দেখে ডাইনারের সামনে লোকজন একে অপরের সাথে ঝগড়া করছে। স্টিভেন্স এগিয়ে গিয়ে জানতে পারে গতরাতে কলোনি হাউস থেকে অতিরিক্ত মানুষ মূল শহরে চলে আসায় খাবারের সংকট দেখা দিয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছে। স্টিভেন্স সবাইকে বুঝিয়ে শান্ত করে এবং বলে এই সময়ে সবার এক হয়ে চলতে হবে। এবারের মতো তো স্টিভেন্স সবাইকে শান্ত করে ফেলে, কিন্তু তার সন্দেহ জাগে এরা হয়তো আবার ঝামেলা শুরু করবে। তাই সে এই গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করে। কিন্তু তার এই প্ল্যান কেনির পছন্দ হয় না। সে খুব রেগে যায়। পিশাচেরা প্রতি রাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাদের দমাতে না পারলে এই শহরে আর একটা প্রাণেরও অস্তিত্ব থাকবে না। আর তাদের দমানোর উপায় স্টিভেন্সকেই খুঁজে বের করতে হবে। এতদিন ধরে তারা যে রক্ষা কবচ পাথরটা ইউজ করত, সেই পাথর কোনো স্থায়ী সমাধান না। এই পাথর থাকা সত্ত্বেও যে তারা নিরাপদ না, তা গতরাতের কলোনি হাউসের ঘটনাই প্রমাণ করে দেয়। কেনি স্টিভেন্সের সাথে রাগারাগি করে বেরিয়ে যায়। এই সময় সেখানে ডোনাও উপস্থিত ছিল। ডোনা জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলছে। স্টিভেন্স তার কথার উত্তর দেয় না, তবে তার অতীতের কথাগুলো মনে পড়ে, যখন সে নতুন নতুন এই শহরে এসেছিল। স্টিভেন্স এখানে এসে সবার মসিও হয়ে উঠেছিল। সেই প্রথম জঙ্গল থেকে একটা ছাগল ধরে এনেছিল এবং সবাইকে খাবারের জোগানের ব্যবস্থা ও উপায় বাতলে দিয়েছিল। শুধু তাই না, তারা যে রক্ষা কবচ পাথরটা ইউজ করে সেটাও স্টিভেন্সই খুঁজে পেয়েছিল। একদিন স্টিভেন্স জঙ্গলের ভেতরে গিয়েছিল। সে চলার পথে গাছগুলোতে মার্ক করে রেখেছিল, যাতে আবারও সেই পথ ধরে শহরে ফিরতে পারে। হঠাৎ সে একটা কুকুর দেখতে পায়। তার মনে হয় এটা কারো পোষা কুকুর, তাই সে কুকুরটাকে কাছে ডাকে। কুকুরটা তার কাছে যায় ঠিকই, কিন্তু একটা আওয়াজ পেয়ে কুকুরটা দৌড়াতে শুরু করে। স্টিভেন্সও কুকুরটার পিছু নেয়, কিন্তু একটা পর্যায়ে কুকুরটা চোখের আড়াল হয়ে যায়। তখন স্টিভেন্স খেয়াল করে সে জঙ্গলের অনেক ভেতরে ঢুকে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। পথ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে। সেই সাথে বেরিয়ে আসে পিশাচের দল। তাদের কাছ থেকে বাঁচতে পিছু হটতে হটতে স্টিভেন্স একটা গুহার ভেতরে পড়ে যায়। সে তো ভেবেছিল এটাই তার জীবনের শেষ মুহূর্ত, কিন্তু বিস্ময়করভাবে পিশাচগুলো তাকে কিছু না করেই চলে যায়। এতে সে বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এখানে কি এমন আছে যার কারণে পিশাচেরা তাকে কিছু না করে চলে গেল। তখন সে বিচিত্র ধরনের পাথর দেখতে পায়। এই পাথরগুলোর গায়ে কোনো সিম্বল আঁকা আছে। স্টিভেন্স এভাবেই কাকতালীয়ভাবে এই রক্ষা কবচ আবিষ্কার করে ফেলে। তবে এরপরে তার জীবনের একটা করুণ ঘটনা ঘটে। পরের দিন সকালে যখন সে পাথরগুলো নিয়ে শহরে আসে, তখন সে ফায়ারিংয়ের শব্দ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে আবি গান দিয়ে সবাইকে শ্যুট করে মেরে ফেলছে। আবির তখন মাথা খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল এই সব কিছুই দুঃস্বপ্ন। সে সবাইকে মেরে ফেলে এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছিল। স্টিভেন্স আবিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আবি স্টিভেন্সকেও স্বপ্ন মনে করছিল। এ সময় ভেতর থেকে অ্যালিস বেরিয়ে আসে। আবি নিজের ছেলেকেও স্বপ্ন ভেবে গুলি চালাতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ছেলেকে বাঁচাতে স্টিভেন্স আবির ওপরে গুলি চালিয়ে দেয়, আর আবি তখনই মারা যায়। যাই হোক, কেনির কথা শুনে স্টিভেন্স আবারও নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে। সে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে অ্যালিসের সাথে দেখা করে। অ্যালিস গতরাতে অনেক উঁচু থেকে লাফ দেওয়ায় তার হাতে চোট পেয়েছিল। ক্রিস্টি তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। স্টিভেন্স ছেলেকে তার অভিযানের কথা জানিয়ে বিদায় নিয়ে নেয়। অ্যালিস মায়ের মৃত্যুর ঘটনার জন্য বাবাকেই দায়ী করত, তাই সে ওই ঘটনার পর থেকে বাবাকে আর পছন্দ করত না। তাই বাবার অভিযানের কথা শুনেও সে কোনো রিয়াক্ট করে না। বাবা যা বলে সব চুপচাপ শুধু শুনে যায়। স্টিভেন্স বিদায় নিয়ে বেরিয়ে গেলে ফাতিমা অ্যালিসকে বোঝায় সেদিনের ঘটনাটা আনএক্সপেক্টেড ছিল। স্টিভেন্স অ্যালিসকে বাঁচাতেই আবিকে গুলি করেছিল, তা না হলে অ্যালিস আজ বেঁচে থাকতো না। সেই সাথে না জানি আরও কত মানুষকে আবির গুলিতে মরে যেতে হতো। ফাতিমার বোঝানোর পরে অ্যালিসের মন কিছুটা নরম হয়। স্টিভেন্স প্রস্তুত হয়ে জঙ্গলের পথে বেরিয়ে যায়। সে যখন কুঠুরির কাছাকাছি চলে আসে, তখন পেছনে ফিরে দেখে অ্যালিসও তার পেছন পেছন চলে এসেছে। অ্যালিস আসলে বাবাকে সরি বলতে
এবং বাবাকে অভিযানের জন্য শুভকামনা জানাতে এসেছিল। কিন্তু স্টিভেন্স একটু বিচলিত হয়ে পড়ে, কারণ কুঠুরিতে সে সারাকে রেখে গিয়েছে। একটু পরে তার ভয়টাই সত্যি হয়। সারা কুঠুরি থেকে বেরিয়ে আসে আর অ্যালিস তাকে দেখে ফেলে। অ্যালিস সারাকে দেখে অস্থির হয়ে পড়ে। স্টিভেন্স অ্যালিসকে শান্ত করে বলে সে যা খুঁজছে শুধুমাত্র সারাই তাকে সেখানে নিয়ে যেতে পারে, তাই সারাকে তার প্রয়োজন। অ্যালিস যেন আপাতত এই ব্যাপারটা গোপন রাখে যে সারা স্টিভেন্সের সাথে রয়েছে। অ্যালিস বাবার কথা মেনে নেয় এবং আবারও শহরে ফিরে যায়। আর স্টিভেন্স সারাকে নিয়ে বেরিয়ে পড়ে নতুন আলোর সন্ধানে। স্টিভেন্স সারাকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই ছোট গুহাটির সামনে এসে দাঁড়ায়, যেখানে সে রক্ষা কবচ পাথরগুলো খুঁজে পেয়েছিল। স্টিভেন্স রাতটা এখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সন্ধ্যা হতে এখনও ঘন্টা দুয়েক সময় আছে, কিন্তু স্টিভেন্স জঙ্গলের এই জায়গা পর্যন্তই চেনে, তাই আরও গভীরে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা সে জানে না। এই জন্য কোনো রিস্ক না নিয়ে রাতটা এখানে কাটিয়ে সকালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে উঠে তারা আবারও হাঁটা শুরু করে। হাঁটার সময় স্টিভেন্স সারাকে জিজ্ঞেস করে ওই অদৃশ্য শক্তিগুলো তাকে কি এমন বলেছিল যার কারণে সে ইথানের মতো মাসুম বাচ্চার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। সারা জানায় ওরা বলেছিল সে যদি তাদের কথা মতো কাজ না করে তাহলে তারা সারার ভাইকে মেরে ফেলবে। শুধু ভাইকেই না, সবাইকে মেরে ফেলবে। কথাগুলো বলতে গিয়ে সারা কিছুটা বিব্রত হয়ে পড়ে। সে কেঁদেও ফেলে, কারণ একমাত্র সেই জানে কোন পরিস্থিতিতে সে এত জঘন্য একটা পাপ করার চেষ্টা করেছিল। স্টিভেন্সের এবার সারার উপরে কিছুটা ভরসা জন্মে। সে সারার হাতে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছিল, এবার সে হ্যান্ডকাপটা খুলে দিয়ে সারাকে মুক্ত করে দেয়। তারপরে আবারও স্বাভাবিকভাবে হাঁটা শুরু করে। এদিকে জিম এবং জেড কমিউনিকেশন টাওয়ার বানাতে গিয়ে একটা সমস্যায় পড়ে। তাদের কাছে রেডিও সিগন্যাল পাঠাতে পর্যাপ্ত পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি ছিল না। এখানে বিভিন্ন গাড়ি থেকে পাওয়া ব্যাটারিগুলো এক্সপায়ার্ড ছিল। তাদের দুজনের গাড়ি থেকে যে দুটো ব্যাটারি পাওয়া গেছে তাও ইউজ করার ঘন্টা দুয়েকের মধ্যে ডেড হয়ে যাবে, তাই এই ব্যাপারটা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে স্টিভেন্স গাছের গায়ে তীর চিহ্ন এঁকে সামনের দিকে এগিয়ে চলছিল। সে চিহ্ন এঁকে রাখছিল যাতে চিহ্ন দেখে আবার এই পথ দিয়েই ফিরে আসতে পারে। কিছু দূর যাওয়ার পরে তারা দুজনে টুংটাং শব্দ শুনতে পায়। তারা শব্দ ফলো করে এগিয়ে গিয়ে দেখে একটা গাছে অনেকগুলো কাচের বোতল বেঁধে ঝুলিয়ে রাখা আছে। এই বোতলগুলো বাতাসে একটা আরেকটার সাথে ঠোকাঠুকি করে টুংটাং শব্দ তৈরি করছে। স্টিভেন্স খেয়াল করে এই বোতলগুলোর মাঝে চিরকুট টাইপের কিছু আছে। সে একটা ডাল তুলে নিয়ে একটা বোতল পেরে দেখার চেষ্টা করছিল। তখন হঠাৎ সেই অদৃশ্য শক্তি সারার উপরে ভর করে। সারার প্রচণ্ড মাথার যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে তার কাঁপুনি শুরু হয়। স্টিভেন্স তাকে সামলে সেখানেই কাছাকাছি একটা জায়গায় তাঁবু খাটায়। তারপরে তাঁবুর বের হবার মুখে রক্ষা কবচ পাথরটা ঝুলিয়ে দেয়। সন্ধ্যার পরে সারার জ্ঞান ফিরে। প্রথমে সে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। স্টিভেন্স তাকে আশ্বস্ত করে বলে চিন্তার কিছুই নেই, সব ঠিক আছে। স্টিভেন্স আসার সময়ে গাছ থেকে একটা বোতলও পেরে নিয়ে এসেছিল। সারা বোতলটা দেখে জিজ্ঞেস করে এর ভেতরে কি ছিল। স্টিভেন্স তাকে একটা চিরকুট দেখিয়ে বলে এখানে 1864 লেখা আছে। তার ধারণা প্রতিটা বোতলের মধ্যেই এরকম কিছু লেখা আছে। যাই হোক, সারা স্টিভেন্সকে বলে তাদের এখানে আসা উচিত হয়নি। এবার তার সাথে একজন মহিলা কানেক্ট করেছিল। মহিলাটি খুব চিল্লাচ্ছিল। মহিলাটি বলেছিল সে ভুল ছিল, তাদের এখানে আসাটা একদমই উচিত হয়নি। সেই সাথে মহিলাটি একটি অদ্ভুত কথাও বলেছিল, সেটা হলো মিস্টার ফিশ এবং লবসকে বলো আমি ভুল ছিলাম। এই কথাটা শুনে স্টিভেন্স একদম হকচকিয়ে যায়, কারণ মিলিটারিতে থাকার সময় স্টিভেন্সের নিকনেম এটাই ছিল। তার বিস্ময় কাটতে না কাটতেই হঠাৎ তাঁবুর সামনে খসমসের শব্দ শোনা যায়। এরপরে কোনো কিছু তাদের তাঁবুর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তোলপাড় শুরু করে দেয় যেন সবকিছু লণ্ডভণ্ড করে ফেলবে। যদিও একটু পরে তোলপাড় থেমে যায়। রক্ষা কবচ পাথরটা নিচে পড়ে গিয়েছিল। স্টিভেন্স সেটা তুলে দ্রুত আবার তাঁবুতে ঝুলিয়ে দেয়। তখন আবার তারা আরেকটা বিস্ময়ের সম্মুখীন হয়। প্রথমে একটা আওয়াজ শোনা যায়, তারপরে একটা তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে দেয়। একেবারে দিনের মতো তীব্র আলো। যদিও তারা বুঝতে পারে না এই আলোর উৎস কি, শুধু বিস্ময়ে নির্বাক হয়ে বসে থাকে। সকালে যখন তারা তাঁবু থেকে বের হয় তখন দেখে পুরো এরিয়াটা মাকড়সার জালে ছেয়ে গেছে। এরকম অদ্ভুত দৃশ্য তারা কখনোই দেখেনি। এদিকে সকাল হতেই জেড জিমের বাড়িতে ঢুকে পড়ে। তাকে খুব উচ্ছ্বসিত দেখাচ্ছিল, কারণ পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা সে করে ফেলেছে। জেড কোনো একটা গাড়ির ভেতর থেকে একটা হেয়ার ড্রায়ার খুঁজে নিয়ে এসেছে। এখানে পুরো শহরে কোনো প্লাগ নেই, সবকিছু অটোমেটিক চলে। এমনকি টেবিল ল্যাম্পের সাথেও কোনো বৈদ্যুতিক তারের কানেকশন নেই। তবুও জেড একটা উপায় খুঁজে বের করেছে। জেড জিমের বাড়ির টেবিল ল্যাম্পটা নেয়, তারপর সে ল্যাম্প থেকে বাল্বটা খুলে ফেলে। তারপরে হেয়ার ড্রায়ারের তারের শেষ অংশ ল্যাম্পের হোল্ডারের ভেতরে রাখে। এরপর সে বাল্বটা আবারও হোল্ডারে বসিয়ে দেয়। এবার যখনই সে ল্যাম্পের সুইচ অন করে
তখন বাল্বের সাথে হেয়ার ড্রায়ারটাও চালু হয়ে যায়। আর এই টেকনিক কাজে লাগিয়ে পুরো কলোনি হাউসটাকেই একটা বড় ব্যাটারি হাউস বানিয়ে ফেলতে পারবে। কিছুক্ষণ পরে তারা ডাইনার রেস্তোরাঁয় যায়। সেখানে শহরের অন্যরাও নাস্তা করতে এসেছিল। তারা দুজনে সবাইকে তাদের কাজের ব্যাপারে এক্সপ্লেন করে বোঝায়। তারপরে জানায় এই কাজে তাদের সবার হেল্প প্রয়োজন। তাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য প্রচুর তারের দরকার, তাই অন্যরা যেন বিভিন্ন গাড়ি, গোডাউন ইত্যাদি জায়গা থেকে তার এবং ইলেকট্রনিক যে কোনো সামগ্রী ম্যানেজ করে নিয়ে আসে। তারা যদি এই কাজে সাকসেস হয় তাহলে আজকের ভেতরেই তারা বহির্বিশ্বে সিগন্যাল পাঠাতে সক্ষম হবে। জিম এবং জেডের কথা শুনে সবাই নতুন আলোর দিশা খুঁজে পায়, তাই সবাই তাদের হেল্প করতে রাজি হয়ে যায় এবং তখনই কাজে লেগে পড়ে। অন্যদিকে স্টিভেন্স এবং সারা মাকড়সার জালগুলো সরিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। সারা বারবার স্টিভেন্সকে ফিরে যাওয়ার জন্য বলছিল। গত রাতের ঘটনার পরে সে আর সামনে এগোনোর ভরসা পাচ্ছিল না। তাছাড়া গতকাল সেই মহিলাটাও তাকে অ্যালার্ট করে দিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তবুও স্টিভেন্স তার কথাকে গুরুত্ব দেয় না। সে জেদ ধরে গতরাতে যে দিক থেকে আলোটা এসেছিল সে ওই দিকেই যাবে। হতে পারে সেটা তাদের জন্য ইশারা, কেউ বা কোনো কিছু হয়তো তাদের সাহায্য করার জন্য ওদিকে রয়েছে। এরই মধ্যে স্টিভেন্স একটা মহিলার কণ্ঠ শুনতে পায়। কেউ বিপদে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে। স্টিভেন্স সেদিকে দৌড় দেয়, যদিও সারা কিছুই শুনতে পাচ্ছিল না। স্টিভেন্স একটা গাছের সামনে যায়। সে মাকড়সার জাল সরিয়ে দেখে তার স্ত্রী আবি গাছের সাথে মাকড়সার জালের ভেতরেই আটকে রয়েছে। স্টিভেন্স আরেকটু এগিয়ে গেলে আবি তার হাত চেপে ধরে এবং ভয়ঙ্করভাবে চিৎকার করে। স্টিভেন্স চমকে উঠে পেছনে সরে আসে। তখনই তার পা একটা মাকড়সার বাসার উপরে পড়ে বাসাটা ভেঙে যায়। সেই সাথে কিছু বিষাক্ত মাকড়সারা তার গায়ে উঠে পড়ে এবং কামড়ে ধরে। সে দ্রুত জামা খুলে মাকড়সাগুলো ছাড়িয়ে নেয়। সারাও তাকে হেল্প করে। এরকম ভয়ঙ্কর কিছুর মুখোমুখি তাকে হতে হবে সে ভাবতেই পারেনি। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু শক্ত সমর্থ স্টিভেন্স এবার বেশ ভেঙে পড়ে। আবিকে দেখার পরে সে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যায়। তার মনে হয় সারা হয়তো ঠিকই বলেছিল, তাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। স্টিভেন্স হতাশ হয়ে যায়। সেই সাথে মাকড়সার কামড়ে তার শরীরে বিষক্রিয়াও শুরু হয়ে যায়। সারা স্টিভেন্সকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে, তাকে বোঝায় সে যদি তার ছেলেকে ফিরে পেতে চায় তাহলে তাকে এখান থেকে জীবিত ফিরতে হবে। এটা শুনে স্টিভেন্স নিজের মনে কিছুটা জোর পায়। সে আবারও উঠে দাঁড়ায় এবং সামনের দিকে এগোতে শুরু করে। তারপরে তারা একটা খাজের উপরে উঠে দাঁড়ায় এবং দেখতে পায় দূরে পাহাড়ের ওপরে একটা সচল ওয়াচিং টাওয়ার। তারা বুঝতে পারে গতকালের আলোর উৎস তাহলে এই ওয়াচিং টাওয়ারের লাইটটাই ছিল। এদিকে রেডিও টাওয়ারের কাঠামোটা ততক্ষণে রেডি হয়ে গিয়েছিল। দড়ি বেঁধে সেটা কলোনি হাউসের ছাদে তুলে নেওয়া হয়। পাওয়ার সাপ্লাইয়ের জন্য তারগুলো জোড়া দিয়ে রেডি করে ফেলা হয়েছিল। এবার শুধু কমিউনিকেশন যন্ত্রটা ঠিকঠাকভাবে কাজ করলেই হয়। তারা টাওয়ার বসিয়ে পাওয়ার সাপ্লাই অন করে রেডিওটা চালু করে। আর এবার তাদের ভাগ্য সহায় হয় এবং তারা সিগন্যাল পেয়ে যায়। সবাই আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা খেয়াল করে ঘন কালো মেঘ এদিকে ধেয়ে আসছে। এটা নির্ঘাত ঝড়ের সংকেত, আর ঝড় হলে তাদের কমিউনিকেশন সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তাই তারা দ্রুত বহির্বিশ্বের সাথে কানেক্ট করার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে জোরে বৃষ্টি নামে, তবুও জিম বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কানেক্ট পাওয়ার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ সে কারোর সাথে কানেক্ট হয়ে যায় এবং ওপাশের ব্যক্তিটি কথা বলে ওঠে। লোকটা জিমকে তার নাম ধরে সম্বোধন করে। এতে জিম খুবই হকচকিয়ে যায়। জিম লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমার স্ত্রীর গর্ত খোঁড়া উচিত হয়নি। কথাটা বলেই লাইন কেটে যায়। লাইন কাটতেই জিম বাড়ির দিকে দৌড় দেয়। একই সময়ে কলোনি হাউসে তারা যে পাওয়ার সাপ্লাই সিস্টেম বানিয়েছিল সেই পাওয়ার সাপ্লাইয়ের টেবিল ল্যাম্পগুলোর বাল্বগুলো ব্লাস্ট হতে শুরু করে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে তাবিথা বাড়ির বেসমেন্টে এখনও খোঁড়াখুড়ি চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে তাবিথার মাথায় প্রশ্ন ঢোকে, বিদ্যুতের সাপ্লাই কোথায় থেকে আসে। সে দেয়াল ভেঙে দেখে বৈদ্যুতিক তার মাটির নিচে চলে গেছে। তাই সে বিদ্যুতের উৎস খুঁজতে বাড়ির বেসমেন্টে খোঁড়া শুরু করেছিল। সেই খোঁড়া এখনও চলছে। তো খুঁড়তে খুঁড়তে হঠাৎ তাবিথা খেয়াল করে মেঝেতে ফাটল দেখা যাচ্ছে। মুহূর্তেই ফাটলটা ভেঙে যায় আর তাবিথা নিচে পড়ে যায়। নিচের পুরো জায়গাটা আন্ডারগ্রাউন্ড টানেলের মতো। তবে আরও আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বিদ্যুতের কোনো উৎসই ছিল না। তাবিথা বিচলিত হয়ে পড়ে, এখন সে কি করবে? তখনই টানেলের ভেতর থেকে ভিক্টর বেরিয়ে আসে এবং বলে, তুমি এসেছো? সাদা কাপড় পরা সে অদৃশ্য ছেলেটি বলেছিল তুমি আসবে, আর এই জন্যই আমি এখানে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এরপর ভিক্টর বলে তাদের এখনই এখান থেকে চলে যেতে হবে, কারণ এটা সেই জায়গা যেখানে অদৃশ্য শক্তি বা আত্মাগুলো ঘুমায়। তাবিথা ভিক্টরের কথার অর্থ বুঝতে পারে না।
তখন ভিক্টর দেয়ালে আঁকা চিত্রগুলো টর্চ মেরে দেখায় এবং বলে এইসব ড্রয়িংগুলো তারাই এঁকে রেখেছে। এ সময় জায়গাটা ভঙ্গুর হয়ে পড়েছিল, তাই ভিক্টর এখানে আর সময় নষ্ট না করে তাবিথাকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। ততক্ষণে জিমও বাড়িতে পৌঁছে যায়। সে দেখে তার মেঝেতে বিশাল বড় গর্ত হয়ে আছে, কিন্তু সে তাবিথাকে কোথাও দেখতে পায় না। এদিকে জঙ্গলে জোরালো বৃষ্টি নামে, দুর্যোগের প্রভাব সেখানেও পড়েছিল। স্টিভেন্সের হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল, বিষক্রিয়ায় সে দুর্বল হয়ে পড়েছিল। সে সারাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সারা বলে সে কিছুতেই স্টিভেন্সকে বিপদে রেখে একা পালিয়ে যাবে না। এ সময় সারাকে সেই সাদা কাপড় পরা বাচ্চা ছেলেটা দেখা দেয়। সে সারার সাথে কথাও বলে। ছেলেটা সারাকে একটা ফারওয়ে ট্রি দেখিয়ে বলে তারা যেন ওখানে লুকিয়ে পড়ে। এই শক্তিগুলো এখন ভীষণ রেগে আছে, তাদের এখনই লুকিয়ে পড়তে হবে, তা না হলে অনর্থ হয়ে যাবে। সারা স্টিভেন্সকে তুলে ফারওয়ে ট্রির কাছে যায়। তারপর স্টিভেন্সকে প্রথমে গাছের কোটরে ঢুকিয়ে দিয়ে বলে আপনি ঢুকেন, আমিও পেছনে আসছি। স্টিভেন্স গাছের কোটরে ঢুকতেই সে একটা গুহার ভেতরে চলে আসে। এটা খুব সরু, চারিদিকে দেয়াল তোলা বদ্ধ একটা জায়গা। স্টিভেন্স আতঙ্কে জোরে চিৎকার করতে শুরু করে, কেউ আছো? শুনতে পাচ্ছ আমাকে? কিন্তু তার কথা দেয়ালে প্রতিধ্বনিত হয়ে শুধু তার কাছেই ফিরে আসে। অন্যদিকে শহরে ঝুম বৃষ্টির মাঝে একটা বড় বাস এসে থামে। আর এই সিরিজটির প্রথম সিজনটি এখানেই সমাপ্ত হয়ে যায়। দর্শক, এই সিরিজটির প্রথম সিজন আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এবং পর্যাপ্ত রেসপন্স পাই, তাহলে শীঘ্রই সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে আমরা আবারও হাজির হব। তাই কমেন্টে নিজেদের মতামত জানিয়ে দিন। সেই সাথে দ্বিতীয় সিজনের এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।